আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, মরদেহ শনাক্তে শুরু হয়েছে ডিএনএ নমুনা সংগ্রহ। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ৬টি অজ্ঞাত মরদেহ শনাক্ত করতে ডিএনএ নমুনা সংগ্রহ করা শুরু হয়েছে। এখন পর্যন্ত একটি মরদেহের জন্য বাবা মা সহ ২ জনের নমুনা সংগ্রহ করেছে সিআইডি। নমুনা সংগ্রহ ছাড়াও ৬টি মরদেহ এবং ৫টি দেহাবশেষের ময়নাতদন্ত ও নমুনা সংগ্রহ করা হয়েছে। এরপর জানাবো, একই রানওয়েতে সামরিক ও বেসামরিক ফ্লাইট নিরাপত্তা নিয়ে প্রশ্ন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটিমাত্র রানওয়েতেই ওঠানামা করে সামরিক ও বেসামরিক বিমান। বিষয়টি আন্তর্জাতিক সিভিল অ্যাভিয়েশনের নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক হলেও স্থানের অভাব ও আর্থিক সীমাবদ্ধতার কারণে এ অবস্থায় চালু রয়েছে বহু যুগ ধরে। এদিকে উত্তরায় শিক্ষার্থীদের উস্কানি, ফেনীর যুবলীগ নেতা গ্রেপ্তার। রাজধানীর উত্তরায় সাধারণ শিক্ষার্থীদের উস্কানি দিয়ে পুলিশের উপর হামলার পরিকল্পনার সময় রিয়াদ মাহমুদ রাপি ৫৫ নামে ফেনীর এক যুবলীগ নেতাকে হাতে নাতে আটক করে পুলিশে হস্তান্তর করেছে স্থানীয় ছাত্র জনতা। এদিকে যুক্তরাষ্ট্রে চূড়ান্ত অবস্থানপত্র পাঠিয়েছে ঢাকা। ট্রাম্প প্রশাসনের পাল্টা ৩৫% শুল্ক আরোপ। ট্রাম্প প্রশাসন বাড়তি ৩৫% শুল্ক কমানোর জন্য বাংলাদেশের চূড়ান্ত অবস্থানপত্র মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর ইউএসটিআরে পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা এবং অশুল্ক বাধা দূরীকরণ সহ নানা ইস্যুতে একমত হওয়ার কথা জানিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগকে পত্র পাঠিয়েছে বাংলাদেশ। এবং সর্বশেষ জানাবো, দক্ষিণ ও পশ্চিম গাজায় ইসরায়েলের স্থল অভিযান শুরু। ইসরায়েল হামাস যুদ্ধের ২১তম মাসে এসে প্রথমবারের মতো দক্ষিণ ও পশ্চিম গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলের বাহিনী। আজ সকাল থেকে শুরু হয় এই অভিযানে ইসরায়েলি ট্যাঙ্ক ও সেনাবাহিনী শহরে ঢুকে পড়ে। যেখানে এর আগে কখনোই স্থল অভিযান চালানো হয়নি, সেসব এলাকায় এক এক করে হামলা চালাতে শুরু করেছে ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনী। সেসব এলাকায় নিরীহ ফিলিস্তিনিরা এতদিন ধরে নিরাপদে ছিল, সেখানেও সর্বশেষ তারা হামলা চালাতে শুরু করেছে। তাদের একটাই ইচ্ছা, সেটি হচ্ছে তারা গ্রেট ইসরায়েল তৈরি করতে চায়, যেখানে থাকবে না কোনো গাজা নামে রাষ্ট্রের অস্তিত্ব। সেখানে থাকবে শুধু ইহুদিবাদী ইসরায়েলের গ্রেট ইসরায়েল। সেটি মাথায় নিয়ে নেতানিয়াহু এই ধরনের অপারেশন শুরু করলো। আর অপারেশন চলাকালীন সময়ে বড় ধরনের হত্যাযজ্ঞ চলবে। সেখানে সাধারণ মানুষদের দেখা মাত্র গুলি করা হচ্ছে। অবস্থায় নিরীহ মানুষেরা তাদের পালানোর মতো যে সর্বশেষ ভূমিটুকু ছিল সেটা ইহুদিবাদী ইসরায়েল দখলে নিচ্ছে। এখন গাজার মানুষ যাবে কোথায়, পালাবে কোথায়? তাদের যাওয়ার কোনো জায়গা নেই, পালানোর কোনো উপায় নেই। তারা ধুকে ধুকে সেখানেই মারা যাচ্ছে। কিন্তু পুরো মুসলিম বিশ্ব এখনো চুপচাপ করে বসে আছে, যেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গাজায় নির্বিচারে মানুষ হত্যা করে যাচ্ছে ইহুদিবাদীরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। মরদেহ শনাক্তে শুরু হয়েছে ডিএনএ এবং নমুনা সংগ্রহ। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যারা মৃত্যুবরণ করেছেন কিন্তু পরিবারের কাছে তাদের লাশ হস্তান্তর করা হয়নি, এমন ব্যক্তিদের লাশ শনাক্তকরণে ইতিমধ্যেই ডিএনএ টেস্ট শুরু হয়েছে। গতরাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র থেকে সব তথ্য নিশ্চিত করা হয়েছে। ময়নাতদন্ত করেছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এর ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর সুব্রত হাওলাদার এবং ডিএনএ নমুনা সংগ্রহ করেছেন সিআইডির ফরেনসিক বিভাগের ডিআইজি জামশেদ আলী। সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে, যেহেতু এখন ৬ জনের মৃতদেহের পরিচয় শনাক্ত করা হয়নি, তাই যারা তাদের সন্তান বা স্বজনকে খুঁজে পাচ্ছে না তাদের প্রতি বিনীত অনুরোধ, আমাদের প্রদত্ত তালিকায় যদি আপনার সন্তান বা স্বজন এর নাম না থাকে তাহলে দয়া করে মালিবাগ সিআইডি ভবনে গিয়ে যোগাযোগ করুন এবং ডিএনএ স্যাম্পলিং এর জন্য সহযোগিতা করুন। প্রসঙ্গত, সোমবার ২১শে জুলাই মাইলস্টোন
স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে এখন পর্যন্ত ২৮ জন মৃত্যুবরণ করেছে। এছাড়াও ৫টি হাসপাতালে চিকিৎসাধীন। তবে আজ ২৩ তারিখে বিষয়টি জানানো হয়েছে, মৃতের সংখ্যা বেড়ে ৩২ জন ছাড়িয়ে গেছে এবং এই ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে ১৬৭ জন। তাদের মরদেহগুলো ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে নেওয়া হয়েছে। একই রানওয়েতে সামরিক ও বেসামরিক ফ্লাইট নিরাপত্তা নিয়ে প্রশ্ন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটিমাত্র রানওয়েতে ওঠানামা করে সামরিক ও বেসামরিক বিমান বিষয়টি আন্তর্জাতিক সিভিল অ্যাভিয়েশন নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক হলেও স্থানের অভাব ও আর্থিক সীমাবদ্ধতার কারণে এই অবস্থায় চালু রয়েছে বহু বছর ধরে। এদিকে বিমানবন্দর ঘিরে গড়ে ওঠা আবাসিক এলাকা, শিল্প প্রতিষ্ঠান, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা নিরাপত্তাকে প্রতিনিয়ত ঝুঁকির মুখে ফেলছে। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকা থেকে বিমানবন্দর স্থানান্তর করার সিদ্ধান্ত বহু আগেই নেওয়া উচিত ছিল। অন্তত সামরিক ফ্লাইট কার্যক্রম অন্তত সরিয়ে নেওয়ার বিষয় এখনই চিন্তা করা দরকার। সোমবার ২১শে জুলাই উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। কালের পরিক্রমায় ঢাকার এই বিমানবন্দর এখন অভিজাত আবাসিক এলাকা ও শিল্পাঞ্চলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এর আশপাশে একের পর এক গজে উঠেছে উঁচু আবাসিক ভবন ও বাণিজ্যিক স্থাপনা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাস্তবতা মেনে নিয়েছে বটে, তবে নিরাপত্তার প্রশ্নে বিষয়টি অগ্রাহ্য করে রাখা যাচ্ছে না। এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলেছেন, এমন ঘনবসতিপূর্ণ এলাকায় যদি কোনো যাত্রীবাহী বিমান দুর্ঘটনার শিকার হয় তাহলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইশফাক এলাহি চৌধুরী বলেছেন, এত ঘনবসতিপূর্ণ জায়গায় আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনার পাশাপাশি সেখানে বাংলাদেশ বিমান বাহিনীর মূল বেসও পরিচালিত হচ্ছে, যা এক নিরাপদ পরিস্থিতি তৈরি করছে। ২০ বছর আগেই বিমানবন্দর আড়িয়ালবিল এলাকায় স্থানান্তরের পরিকল্পনা ছিল, কিন্তু স্থানীয় রাজনৈতিক চাপে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এ কারণে এখন বাংলাদেশকে ধুকে ধুকে মরতে হচ্ছে। উত্তরায় শিক্ষার্থীদের উস্কানি, ফেনীর যুবলীগ নেতা আটক। মঙ্গলবার ২২শে জুলাই উত্তরার মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে চলমান আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার সময় তাকে আটক করা হয়। রাজধানীর উত্তরায় সাধারণ শিক্ষার্থীদের উস্কানি দিয়ে পুলিশের উপর হামলার পরিকল্পনার সময় রিয়াদ মাহমুদ রাফি ৫৫ নামে ফেনীর এক যুবলীগ নেতাকে হাতে নাতে আটক করে পুলিশে হস্তান্তর করেছে স্থানীয় ছাত্র জনতা। গত উত্তরা মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে চলমান আন্দোলনে বিশৃঙ্খল সৃষ্টির চেষ্টার সময় তাকে আটক করা হয়। রিয়াদ মাহমুদ রাফি ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের আব্দুল নবী গ্রামের ভূয়াবাড়ির আবুল হাশেমের ছেলে এবং দাগনভূঞা উপজেলা রাজাপুর ইউনিয়ন যুবলীগের সহ সম্পাদক বলে জানা গেছে। সূত্র থেকে জানা গেছে, রিয়াদ মাহমুদ রাফি গত বছর অভ্যুত্থানের পর এলাকা ছেড়ে ঢাকায় আত্মগোপনে আসেন। সম্প্রতি মাইলস্টোন স্কুলের কাছে বিমান বিধ্বস্তর ঘটনায় ওই প্রতিষ্ঠানের ছাত্ররা গতকাল মঙ্গলবার ৬ দফা দাবিতে আন্দোলন শুরু করে। শিক্ষার্থীদের দাবি, সরকার মেনে নিল তিনি এই শান্তিপূর্ণ পরিস্থিতির উস্কানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। এ সময় স্থানীয় ছাত্ররা তাকে হাতে নাতে ধরে পুলিশে হস্তান্তর করে। বিষয় দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজ জানান, বিষয়টি আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম। তাকে ঢাকার পুলিশ গ্রেপ্তার করেছে। তার নামে ফেনীর মডেল থানায় হত্যা মামলা রয়েছে। ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান নিশ্চিত করেছেন, রিয়াদ মাহমুদ রাফির নামে রাজধানীতে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়াও ফেনীর মডেল থানায় দায়েরকৃত মামলায় তাকে ফেনীতে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান তিনি। ট্রাম্প প্রশাসনের পাল্টা ৩৫% শুল্ক আরোপ, যুক্তরাষ্ট্রের চূড়ান্ত অবস্থানপত্র পাঠিয়েছে ঢাকা। তৃতীয় দফা বৈঠকের জন্য ২৬ ও ২৭ জুলাই সময় চায় বাণিজ্য মন্ত্রণালয়, যদিও এর আগে ইউএসটিআর চিঠি দিয়ে তাদের ব্যস্ততার কথা জানিয়েছে। ট্রাম্প প্রশাসনের বাড়তি ৩৫% শুল্ক কমানোর জন্য বাংলাদেশের চূড়ান্ত অবস্থানপত্র মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর ইউএসটিআরে পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা এবং শুল্ক বাণিজ্য বাধা দূরকরণ সহ নানা ইস্যুতে একমত হওয়ার বিষয়গুলো তুলে ধরা হয়। একই সঙ্গে তৃতীয় দফার আলোচনার জন্য ইউএসটিআর এর কাছে ২৬ থেকে ২৭ জুলাই আবারও সময় চেয়েছে বাংলাদেশ। অবস্থানপত্র
আবেদনপত্র এবং সময় চার প্রস্তাব দুটি ইমেইলে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে আলোচনার বিষয় চাওয়া হলেও যুক্তরাষ্ট্র তা দেয়নি। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে আসে সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, ইউএসটিআর বর্তমানে খুব ব্যস্ত সময় পার করছে, ফলে সংস্থাটির পক্ষ থেকে সময় দেয়া কঠিনের জন্য তারা সময় চূড়ান্ত করে আসার জন্য ঢাকাকে অনুরোধ করেছে। এদিকে বাংলাদেশের অবস্থানপত্র চূড়ান্ত করতে সোমবার বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের আহ্বান করেন। এতে প্রধান উপদেষ্টা, রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং বাণিজ্য সচিব মাহবুবুর রহমান সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানতে চাইলে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মঙ্গলবার যুগান্তরকে বলেছেন, বাংলাদেশের অবস্থানপত্রের সঙ্গে আমরা তৃতীয় দফা আলোচনার সময় চেয়ে ইউএসটিআর এর কাছে প্রস্তাব দিয়েছি। আগামী সপ্তাহে সময় চাওয়া হয়েছে আলোচনার জন্য। এটি একটি অনুকূল সময়। এখন বিষয়টি ইউএসটিআর এর উপর নির্ভর করছে। বাড়তি শুল্ক কমানোর বিষয়ে ইউএসটিআর এর সঙ্গে 9 থেকে 11 জুলাই ওয়াশিংটন ডিসিতে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে দ্বিতীয় দফা বৈঠক শেষ হয়। ইউএসটিআর এর সঙ্গে প্রথম প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা লুৎফে সিদ্দিকী, পরে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান দ্বিপক্ষীয় আলোচনায় অংশগ্রহণ করেন। শেষ ধাপে 3 জুলাই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যুক্ত হন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এর মধ্যে 8 জুলাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি চিঠি পাঠিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসকে জানিয়ে দেন, বাংলাদেশের উপর আরোপ করা পাল্টা শুল্কের হার 37% হবে না, এটা হবে 35%।